ছিল সেই ফোন কল রেকর্ডে জানিয়ে এত আতঙ্ক? ঘটনাটা শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির সময়ের। কেন হঠাৎ করেই সরিয়ে দেওয়া হলো দেশের সবচেয়ে সংবেদনশীল গোয়েন্দা ইউনিটের প্রধানকে? সবচেয়ে বড় প্রশ্ন, নিজেদের বাঁচাতেই কি ফাঁদে ফেলা হলো এনটিএমসি প্রধান মেজর জেনারেল জিয়াউল হাসানকে? আজ তুলে ধরব নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের দাবি অনুযায়ী সেই রহস্যের ভেতরের গল্প। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, 2024 সালের 6 আগস্ট অর্থাৎ এর আগের দিন 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, দিল্লি চলে গেছেন এবং সেই হিসাবে 6 আগস্ট দেশে তখন কোনো সরকার নেই, অর্থাৎ কার্যত ক্ষমতার শূন্যতা তখন। এই সময়ই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডেকে পাঠিয়েছেন এনটিএমসি প্রধান মেজর জেনারেল জিয়াউল হাসানকে, যিনি বর্তমানে আটক এবং অবসরপ্রাপ্ত। এবং খুব শান্ত কণ্ঠে, শান্তভাবে সেনাপ্রধান তাকে জানিয়ে দেন তাকে মানে জিয়াউল হাসানকে অবসর দেওয়া হচ্ছে। তিনি হতচকিত হয়ে গেলেও এর আসলে কোনো সান্ত্বনামূলক কোনো জবাব আসলে ছিল না। প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ একটি পদ থেকে হঠাৎ জিয়াউল হাসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা ওই সময়ে মানে তখন কে নিল, যখন দেশে কার্যত সরকার নেই? ঊর্ধ্বতন কে এই ফাইলটা ক্লিয়ার করলো? এই প্রশ্নটা কিন্তু থাকে। এনটিএমসি মানে হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যেখানে থাকে দেশের সবচেয়ে গোপন ফোন রেকর্ড, গুরুত্বপূর্ণ নজরদারি তথ্য এবং সংবেদনশীল যোগাযোগের ডাটাবেস। নর্থ ইস্ট নিউজের দাবি, কতিপয় সিনিয়র সেনা কর্মকর্তার মধ্যে একটা ভয় কাজ করছিল। তো ভয়টা কি বা ভয়টা কেন? ভয়টা এই জন্যে যে তাদের নিজেদের মধ্যেকার ফোন আলাপ, কারো কারো, সকলের নিশ্চয়ই নয়, নিজেদের মধ্যেকার যোগাযোগ, মানে তাহলে নিশ্চয়ই ওই ফোন আলাপ, ওই যোগাযোগ আপত্তিকর, বিপজ্জনক, পরিকল্পনা করে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক হতে পারে। তা না হলে কেন ভয় পাবেন তারা? এখানেই আসলে প্রশ্নটা ওঠে যে আচ্ছা, এমন কিছু কি রেকর্ড হয়েছিল যেটা শেখ হাসিনাকে মানে তৎকালীন প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোর পেছনে সক্রিয় কাজ করছিল, সক্রিয়ভাবে, অথবা বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছিল? এবং যদি সেই রেকর্ড বাইরে আসে, তাহলে কি তারা নিজেরাই মানে যারা এই কথাগুলো বলেছেন নিজেদের ভিতরে, তারা আইনের মুখোমুখি হবেন, হতে বাধ্য হবেন, ফৌজদারি মামলায় জড়িয়ে যেতে পারেন, এরকম আতঙ্ক? তা না হলে কেন? এই প্রশ্নটি নিশ্চয়ই আপনাদের মনেও যাচ্ছে। অনুসন্ধানী প্রতিবেদনের ভাষ্য হচ্ছে যে আসলে এখান থেকেই বা এই প্রশ্ন থেকেই সন্দেহের সূচনা বা শুরু। এনটিএমসি প্রধান জিয়াউল হাসানই কি তাহলে হয়ে উঠেছিলেন ওই কতিপয় সেনা কর্মকর্তার জন্য সবচেয়ে বড় ঝুঁকি, বড় হুমকি? কারণ তার কাছে সবকিছু, তিনি যদি এগুলো ফাঁস করে দেন তাহলে তাদের জন্য বিপদ আসতে পারে, এরকম একটি বিষয়। অতএব 6 আগস্ট শুরুতেই বললাম, সেনাপ্রধান তাকে ডেকে অব্যাহতির বা অবসরের বার্তা দিলেন। তার মানে 6 আগস্ট মিলে গেল জোরপূর্বক অবসর, বাধ্যতামূলক অবসরও বলতে পারেন। এবং ঠিক তার পরের রাত মানে পরদিন রাতে মানে 7 আগস্ট ডিজিএফআই এর একটি দল, মানে ডিজিএফআই এর সিটি ইন্টেলিজেন্স ব্যুরোর কাউন্টার টেরোরিজম ইউনিটের ব্রিগেডিয়ার তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে, যিনি বর্তমানে সামরিক হেফাজতে রয়েছেন, মেজর জেনারেল হাসানকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়, মানে জিয়াউল হাসানকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়?
তাকে নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায়, যেখানে ডিজিএফআই এর মেস রয়েছে। সেই মেসের একটি কক্ষে, সম্ভবত 604 নম্বর কক্ষে তাকে নিয়ে যাওয়া হয়। এখন দেখা যাক সেখানে কি হয়েছে। সেখানে একাধিক স্তরের এনটিএমসি পাসওয়ার্ড চাওয়া হয়েছে তার কাছে, মানে এই নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি। তার কাছ থেকে সংবেদনশীল ডাটায় অ্যাক্সেস পাওয়ারও চেষ্টা করা হয়েছে, কিন্তু নর্থ ইস্ট বলছে তাদের এই চেষ্টা সফল হয়নি। মানে ডিজিএফআই এর যে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সের যে টিমটা নিয়ে গেছে তাকে, তাদের চেষ্টা সফল হয়নি। মানে তারা এই যে পাসওয়ার্ড চাচ্ছিল, অ্যাক্সেস চাচ্ছিল, সেটা তারা করতে পারেনি। কারণ কি? কারণ হচ্ছে না দেবার বিষয়ে অনড় ছিলেন এনটিএমসি প্রধান, মানে তৎকালীন জিয়াউল হাসান। অন্যদিকে একদিন বা দুদিন পরেই মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল হাসান দেশ ছাড়ছিলেন। দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন। এটিও নাটক বলে দাবি করছে নর্থ ইস্ট নিউজ। এর এক সপ্তাহ পর 15 আগস্ট সন্ধ্যায় জিয়াউল হাসানকে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা, মানে ডিবি যেটা, ডিটেকটিভ ব্রাঞ্চ, তার কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে গুম ও হত্যার একাধিক অভিযোগ আনা হয়। নর্থ ইস্ট নিউজ লিখছে 2009 থেকে 2014 সালের মধ্যে মেজর জেনারেল হাসান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে, মানে যেটাকে র্যাব আমরা বলি, এর অপারেশনসের উপপরিচালক ছিলেন তিনি। গোয়েন্দা পরিচালক হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এই লম্বা সময় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বাংলাদেশে বিদেশি বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত যেসব ব্যক্তি, সংগঠন, সংস্থা এবং বিশেষ করে উলফার কার্যকলাপ, এগুলো নির্মূলে তিনি ভূমিকা রেখেছিলেন, চেষ্টা করেছিলেন, নেতৃত্ব দিয়েছেন জিয়াউল হাসান। এবং বলা হচ্ছে যে বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মানে এর আগেও আমরা একটা কন্টেন্টে জেনেছি যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে তার যোগসূত্র রয়েছে, এরকম অভিযোগ আছে। জিয়াউল হাসান এইরকম একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে হাসিনুর রহমানের যে যোগসূত্র রয়েছে, এ সংক্রান্ত তদন্ত তিনি করেছিলেন, তদন্তে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এর মধ্যে বেশ কয়েকটি বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, পাকিস্তানের আইএসআই এবং মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলত বলে জানাচ্ছে নর্থ ইস্ট নিউজ। আসলে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কিছু কর্মকর্তার চক্ষুশূল হয়ে ওঠেন জিয়াউল হাসান। গত বছরের 22 সেপ্টেম্বর জিয়াউল হাসানকে নেওয়া হয় ঢাকার ধানমন্ডি এলাকার একটি সেফ হাউসে। সেখানে আইসিটির তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল পুলিশ তদন্তকারীদের উপস্থিতিতেই তাকে, মানে জিয়াউল হাসানকে, শেখ হাসিনা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষী হবার জন্য চাপ দেওয়া হয় বা চাপ দেয়। রাষ্ট্রের সংবেদনশীল তথ্য আদায়ে বলপূর্বক চেষ্টা করা হয়। আপনারা বুঝতে পারছেন বলপূর্বক চেষ্টা করা মানে কি? তাকে বলা হয় রাষ্ট্রের পক্ষে সাক্ষী হয়ে যান শেখ হাসিনা এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর বিরুদ্ধে আপনি সাক্ষ্য দিন। এজন্য তাকে প্রলোভন দেয়া হয়। কি প্রলোভন? বিদেশে নিরাপদে স্থানান্তরের ব্যবস্থা, মানে পুরোপুরি সেফ লাইফ, সেফ এক্সিট, কোনো ঝুট ঝামেলা নেই। আর যদি না মানলে পরিবারকে হুমকি দেওয়া হয়। তার স্ত্রীকে দুর্নীতি মামলায় জড়ানোর, গ্রেফতারের হুমকি দেওয়া হয়। ছেলেদের চাকরিচ্যুতি এবং গ্রেফতারের হুমকি দেওয়া হয়। বলা হয় রাজি না হলে তার সন্তানরা অনাথ হয়ে যাবে বা যেতে পারে। নর্থ ইস্টের দাবি মেজর জেনারেল হাসান আটক এবং অবসরপ্রাপ্ত বা বরখাস্ত যাই বলি না কেন, মেজর জেনারেল হাসান এই প্রস্তাবটাও প্রত্যাখ্যান করেছেন। অনেক চেষ্টা করে তাকে রাজি করাতে না পেরে শেখ হাসিনার সাথে একটি অসম্পূর্ণ ফোনালাপের নির্বাচিত অংশ, মানে তার সম্পাদনা করে
রেকর্ড করে তাকে প্রধান অভিযুক্ত করা হয়। এরকম দুই একটি ক্লিপ কিন্তু আমরা অনেকেই শুনেছি সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন করতে পারেন, কেন জিয়াউল হাসানকেই টার্গেট করা হলো? ওই যে আগে বললাম, কারণ তার হাতেই ছিল দেশের সবচেয়ে স্পর্শকাতর কল রেকর্ড গুলো, যোগাযোগের যে ডাটাবেস গুলো নিয়ে সমস্যা হতে পারে, যারা নিজেদেরকে ক্ষমতাচ্যুতির পেছনে সক্রিয় রেখেছিলেন বলে ধারণা করা হয় বা অভিযোগ করা হয় তাদের। আর যদি সত্যিই সেখানে আপনার থেকে থাকে কোনো গোপন পরিকল্পনার ইঙ্গিত বা ষড়যন্ত্রের ইঙ্গিত, কোনো অভ্যন্তরীণ আপত্তিকর সমন্বয়ের প্রমাণ, মানে কল রেকর্ডগুলোর মধ্যে, আর তাতে যদি জড়িয়ে যান কর্মকর্তাদের, মানে সেনা কর্মকর্তাদের কেউ কেউ, এই জন্যই কি আসলে সেই তথ্য হয়ে উঠেছিল তাদের জন্য সবচেয়ে বড় হুমকি এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিলেন জিয়াউল হাসান নিজে?